নমস্কার, জিও আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে আমরা শিলা ও মাটি এই চ্যাপ্টার থেকে আলোচনা করব। এটা একটা পার্টেই ভিডিওতে আলোচনা হচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো, শিলা ও মাটি থেকে প্রথম প্রশ্ন উত্তরে চলে আসছি। শিলা কাকে বলে? বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থকেই বলা হয় শিলা। বিভিন্ন ধরনের শিলা সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ শিলাকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী সেগুলো সম্পর্কে আলোচনা করো। এখান থেকে তোমাদের হয়তো প্রশ্ন পড়বে যে কোনো এক ধরনের শিলা আগ্নেয় শিলা অথবা পাললিক কিংবা রূপান্তরিত যে কোনো একটা শিলা কাকে বলে কিংবা তার বৈশিষ্ট্য, এই ধরনের কোশ্চেন পড়বে। তিনটে শিলা একসাথে হয়তো নাও থাকতে পারে। দেখো, শিলা প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। কী কী? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। এই হলো তিনটা শ্রেণীবিভাগ। প্রথমে আমরা কী নিয়ে আলোচনা করবো? আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা কি না, জন্মের সময় পৃথিবী ছিল একটা আগুনের গোলা, পরে সেটি আস্তে আস্তে ঠান্ডা হয় এবং শক্ত হয়ে শিলাতে পরিণত হয়, তখন তাকে বলা হচ্ছে আগ্নেয় শিলা। এই আগ্নেয় শিলার কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না, এই শিলা খুব কঠিন এবং সহজে ভেঙে যায় না। এই শিলায় জল ধারণ ক্ষমতাও কম, আর এই শিলার বিভিন্ন মূল্যবান খনিজ যেমন লোহা, সোনা, তামা, দস্তা ইত্যাদি খনিজ উপাদানগুলো কিন্তু পাওয়া যায়। যেমন আবার কি এই আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলো কী কী? যেমন গ্রানাইট, ব্যাসল্ট, এগুলো সব কিন্তু আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। এগুলো উদাহরণ। এরপরে রয়েছে পাললিক শিলা। দেখো, পাললিক শিলা কাকে বলে? বহু বছর ধরে আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয় পেয়ে ছোট ছোট নুড়ি, কাঁকড়, বালিতে পরিণত হয়। পরে এগুলো নদী, বায়ু দ্বারা কী হয়, বাহিত হয়ে সমুদ্রের নিচে স্তরে স্তরে জমা পড়ে। বহু বছর ধরে এগুলো কি হয় না, শক্ত হতে হতে চাপ এবং তাপের ফলে এগুলো কিসে পরিণত হয়েছে, একসময় শিলাতে পরিণত হয়েছে, যেটাকে বলা হয় পাললিক শিলা। তাহলে এই পাললিক শিলার কী বৈশিষ্ট্য? আমরা বলেছি না, স্তরে স্তরে এক্ষুনি আলোচনা করলাম, স্তরে স্তরে জমা হয়, তাই এগুলোকে বলা হয় স্তরীভূত শিলা। স্তর দেখা যায়। এই শিলা নরম এবং সহজেই ভেঙে যায়, তাহলে এটি স্তরীভূত শিলা বলা হয়। এই শিলা ঘরবাড়ি তৈরিতে এবং কারখানায় এটা ব্যবহার হয়। কী কী উদাহরণ? বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর, এইগুলো কিন্তু সবই পাললিক শিলার বৈশিষ্ট্য। আরেকটা পাললিক শিলার পাললিক শিলার এগুলো উদাহরণ। আরেকটা পাললিক শিলার খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, যেটা কি না, পাললিক শিলাতে কেবলমাত্র জীবাশ্ম দেখা যায় বা জীবদেহের, উদ্ভিদ বা প্রাণীদেহের প্রস্তরীভূত ছাপ লক্ষ্য করা যায়। এই স্তরে স্তরে সঞ্চিত হওয়ার সময় মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষগুলো কিন্তু এতে সঞ্চিত থেকে যায় এবং তার ছাপটা রয়ে যায়, ছাপটা প্রস্তরীভূত হয়ে যায়, তখন তাকে বলা হয় কি না, জীবাশ্ম। তাহলে উদ্ভিদ জীবাশ্ম, উদ্ভিদের অংশ যদি জমাট বাঁধে প্রস্তরীভূত ছাপ হয় তাহলে উদ্ভিদ জীবাশ্ম, আর প্রাণীর যদি প্রস্তরীভূত ছাপ হয় তখন তাকে বলা হচ্ছে প্রাণী জীবাশ্ম। সেই জীবাশ্ম তাহলে কোন শিলায় দেখতে পাওয়া যায় না, এই পাললিক শিলাতেই লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপরে দেখে নাও রূপান্তরিত শিলা। প্রত্যেকটা শিলারই আমরা কাকে বলে বৈশিষ্ট্য এবং উদাহরণ সহকারে পড়ব। আগ্নেয় শিলা ও পাললিক শিলা ভূগর্ভে তাপে ও ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে গিয়ে যে শিলায় পরিণত হয় তাকে বলা হয় রূপান্তরিত শিলা। তাহলে এটি চাপে হতে পারে, তাপে হতে পারে, কিংবা রাসায়নিক পরিবর্তনের ফলেও এই ধরনের রূপান্তর দেখতে পাওয়া যায় বা রূপান্তরিত শিলায় পরিণত হয়। কী এর বৈশিষ্ট্য? এই শিলা সহজে ভেঙে যায় না, এ খুব ক্ষয় প্রতিরোধী। এই শিলার উপস্থিত খনিজ পদার্থ সহজে আরোহণ করা যায়। এই শিলার বিভিন্ন স্মৃতিসৌধ বা মিনার তৈরিতে কাজে লাগে। উদাহরণ কি? মার্বেল, স্লেট, নিস, কোয়ার্টজাইট, এগুলো হচ্ছে এর উদাহরণ। তারপরে চলে আসছি 3 নম্বরের প্রশ্নতে চলে আসছি। পলির স্তরে জমে কোন শিলায় সৃষ্টি হয়? পাললিক শিলার সৃষ্টি হয়। লাভা সঞ্চিত হয়ে কোন শিলার সৃষ্টি হয়? তাহলে আগ্নেয় শিলার সৃষ্টি হয় লাভা সঞ্চিত হয়ে। এবং ভূগর্ভের চাপে, তাপে কিংবা রাসায়নিক পরিবর্তনে কোন শিলায় পরিণত হয়? রূপান্তরিত শিলায়। সিমেন্ট, ইস্পাত কারখানায় কোন শিলা ব্যবহৃত হয়? চুনা পাথর ব্যবহৃত হয়। সিমেন্ট তৈরিতে, ইস্পাত তৈরিতে এগুলোতে চুনা পাথর। ঘরবাড়ি তৈরিতে কোন শিলা ব্যবহার করা হয়? কাদা পাথর এবং বেলে পাথর ব্যবহার করা হয়। বিখ্যাত স্মৃতিসৌধ তাজমহল কোন শিলা দ্বারা গঠিত? এটি রূপান্তরিত শিলা, যার নাম মার্বেল। চুনা পাথর মার্বেল পাথরে পরিণত হয়, সেটা সৃষ্টি হয়েছে কোন শিলা দ্বারা? মার্বেল শিলা দ্বারা। তাজমহল কোন শিলা হালকা এবং সহজে ভেঙে যায়? পাললিক শিলা। কোন শিলা খুব কঠিন এবং ক্ষয় প্রতিরোধী? রূপান্তরিত শিলা খুব কঠিন এবং ক্ষয় প্রতিরোধী। তারপরে শিলা দিয়ে কিভাবে মাটির সৃষ্টি হয়? দেখো, শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয় এটা আমরা এখানেই দেখে নেব তোমাদের টেক্সট বইতে, পেজ নাম্বার 63 নম্বর পেজে। দেখো, নানা প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বাতাসের ধাক্কা বা নদীর স্রোতের দ্বারা শিলা ভাঙে। ভেঙে যাওয়ার পর কখনো সেগুলো টুকরো টুকরো শিলাখণ্ড ওখানেই পড়ে থাকে, আবার কখনো কখনো দূরে চলে যায়। সেগুলো কিসের মাধ্যমে যেতে পারে? বায়ু কিংবা নদী, জলধারা, এগুলো দ্বারা প্রবাহিত হতে পারে এক স্থান থেকে অন্য স্থানে। আবার বৃষ্টির জলের সাথে নদীর স্রোতে বাতাসের সঙ্গে পাথরগুলো ভাঙতে ভাঙতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। ক্রমাগত ক্ষয় হয়ে এই ক্ষয়িত পদার্থ স্তরবিন্যাস হয়, রেগোলিথ থেকে অবশেষে কোনো নানা প্রক্রিয়ায় মাটিতে পরিণত হয়। আচ্ছা, এইভাবে কি হচ্ছে মাটির সৃষ্টি হলো। তাহলে
এরপরে চলে আসছে কি পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কি কি, অর্থাৎ মৃত্তিকা সৃষ্টিতে কোন কোন উপাদানগুলো তাকে ত্বরান্বিত করে বা তার গতিকে রুদ্ধ করে বা ত্বরান্বিত করে। কীরকম? শিলা। ভবিষ্যতে মাটি কেমন হবে তা নির্ভর করে শিলার প্রকৃতির ওপর, তবে জলবায়ু এবং উদ্ভিদও মাটি তৈরিতে প্রভাবিত করে। তারপরে রয়েছে জলবায়ু। জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। উষ্ণ এবং বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয়, তাহলে যেখানে উষ্ণ এবং বৃষ্টিবহুল জলবায়ু সেখানে তাড়াতাড়ি মৃত্তিকা গঠিত হয়। আবার শীতল এবং শুষ্ক অঞ্চলে মাটি তৈরিতে অনেক বেশি সময় লাগে, তাই উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে মাটির গভীরতাও কি হয়? বেশি হয়। যেখানে মাটি খুব তাড়াতাড়ি উৎপত্তি হয় সেখানে কি হয়? মাটির গভীরতাও বেশি হয়। আচ্ছা, তারপরে রয়েছে ভূপ্রকৃতি। ভূমির প্রকৃতি মাটি তৈরিতে প্রভাবিত করে। ভূমির খাড়া ঢালে মাটি তৈরির সুযোগ কম, আবার ভূমির ঢাল যেখানে কম সেখানে ধীরে ধীরে মাটি তৈরি হতে পারে। তারপরে রয়েছে জীবজগৎ। জীবিত ও মৃত উদ্ভিদ ও প্রাণীর অংশ মাটিতে খুবই কমই থাকে, কিন্তু পিঁপড়ে, কেঁচো, সাপ, ছুঁচো মাটিকে কী করে? আলগা করে, ফলে জল বাতাস মাটিতে প্রবেশ করে। মৃত উদ্ভিদ এবং প্রাণী মাটিতে পুষ্টি যোগায়। আচ্ছা, এরপরে যে উপাদান রয়েছে তা হলো কি না সময়। মাটি একদিনে তৈরি হয় না, হাজার হাজার বছর, এমনকি লক্ষ লক্ষ বছরও লেগে যায় মাটি তৈরি হতে। তাহলে সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তারপরে রয়েছে মাটির দানা। মাটির দানার মাপ বড় না সূক্ষ্ম তার উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করা যায়। বেলে মাটির দানা মোটা, দানাগুলোর মধ্যে ফাঁক বা গ্যাপটাও বেশি। জল ঢাললে মাটি তাড়াতাড়ি টেনে নেয়, কৃষিকাজ ভালো হয় না। এঁটেল বা কাদামাটির দানা খুব সূক্ষ্ম, দানার মধ্যে ফাঁক যতই কম হয় জল তত দাঁড়িয়ে থাকে বেশিক্ষণ ধরে, ফলে তাতে কি হয়? ফসল ভালো হয়। দোআঁশ মাটিতে বালি আর কাদার ভাগ সমান সমান থাকে বলে জল, বাতাস এবং অন্যান্য উপাদান সঠিক মাত্রায় থাকে, সুতরাং এই মাটি ফসল চাষের পক্ষে খুব ভালো। এইগুলো হলো কি মাটি সৃষ্টির নিয়ন্ত্রণ। তারপরে দেখে নেবো এখান থেকে আরও কিছু শর্ট প্রশ্ন। এবারে মাটির উপাদানগুলো কী কী? দেখো, বাতাস থাকে 25% বা বায়ু থাকে 25%, জল থাকে 25%, খনিজ উপাদান থাকে 45% এবং জৈব উপাদানগুলো থাকে কত না 5%। কয়েকটি প্রাণীর নাম লেখো যারা মাটি তৈরিতে অংশগ্রহণ করে, যেমন পিঁপড়ে, কেঁচো, ছুঁচো, সাপ এগুলো। কোন অঞ্চলে মাটির গভীরতা বেশি? কোন অঞ্চলে মাটির গভীরতা বেশি? উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে মাটির গভীরতা কী হয়? বেশি হয়। কোন অঞ্চলে মৃত্তিকা তৈরি হতে সময় লাগে? শীতল এবং শুষ্ক অঞ্চলে অনেক সময় লাগে। ভূমির কোন ঢালে মাটি তৈরির সুযোগ কম? ভূমির খাড়া ঢালে। ভূমির কোন ঢালে মাটি তৈরির সুযোগ বেশি বা তাড়াতাড়ি হয়? ভূমির ঢাল যেখানে কম হয়। তারপরে রয়েছে কোন মৃত্তিকায় জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? জলধারণ ক্ষমতা বেশি এঁটেল মাটিতে। এঁটেল মাটির দানা কেমন? সূক্ষ্ম দানা। এঁটেল মাটিতে কী কী ফসল হয়? ধান, পাট এগুলো কী হয়? এঁটেল মাটিতে ভালো হয়। কোন মৃত্তিকা জলধারণ ক্ষমতা মাঝারি? দোআঁশ মাটিতে। দোআঁশ মাটিতে ড্যাশ আর ড্যাশ সমান সমান থাকে, বালি আর কাদার ভাগ সমান সমান থাকে। বেলে মাটিতে কী চাষ ভালো হয়? তরমুজ, ফুটি, শালগম, আলু এগুলোর চাষ ভালো হয়। দোআঁশ মাটিতে কী কী চাষ ভালো হয়? ধান, গম, ডাল, পাট, আখ, শাকসবজির চাষ ভালো হয়। বেলে মাটির দানা কেমন? মোটা দানা হয়। বেলে মাটির জলধারণ ক্ষমতা কেমন হয়? প্রায় নেই বললেই চলে। মাটির দানার মাপের ভিত্তিতে মাটিকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? 3টি ভাগে ভাগ করা যায়, এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি। দেখো, আজকের ভিডিওটা তোমাদের কাছে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।